নমস্কার। গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ সিরিজের একের পর এক বিভিন্ন বইয়ের গল্প। মানিক বন্দ্যোপাধ্যায় তার বউ সিরিজের গল্পের মধ্যে আমাদের মধ্যবিত্ত ঘরের দেখা জানা বিভিন্ন বউয়ের নারীর প্রতিমূর্তির ছবি এঁকেছেন। বিচিত্র এই নারীদের মানসিকতাও আশ্চর্য রকমের স্বতন্ত্র, তাদের সুখ দুঃখ চাওয়া পাওয়া প্রত্যাশাও বিচিত্র রকমের। প্রথম পর্বগুলিতে আপনাদের আমি একে একে শুনিয়েছি দোকানির বউ, কেরানির বউ, সাহিত্যিকের বউ ইত্যাদি। আজ আমি আপনাদের শোনাব তেজি বউ। চলুন শুরু করা যাক। তেজি বউ, দেখুন কেমন লাগে। সুমতির একটা মস্ত দোষ ছিল, তেজ। দেখিতে শুনিতে ভালোই মেয়েটা, কাজে কর্মেও কমপটু নয়। দরকার হইলে মুখ বুঝিয়া উদয়াস্ত খাটিয়া যাইতে পারে। স্নেহ মমতা করার ক্ষমতাও সাধারণ বাঙালি মেয়ের চেয়ে তার কোনো অংশে কম নয়। খারাপ কেবল তার অস্বাভাবিক তেজ। কারো এতটুকু অন্যায় সে সইতে পারে না। তুচ্ছ অপরাধ মার্জনা করে অপরাধীকে অপরাধের তুলনায় 3 গুণ শাস্তি দিয়া কারোর কাছে মাথা নিচু করিতে তার মাথা কাটা যায়। হুকুম দেবার অধিকার যার আছে তার কথা সবাই সে শোনে। সে শোনেও যতক্ষণ কথাগুলো হুকুম না হয়। যত জোর হুকুম হলো ব্যাস তত জোর অবাধ্য হয়ে গেল সুমতি। সবচেয়ে বিপদের কথা, কোনো বিষয়ে কারোর বাড়াবাড়ি সুমতি সহ্য করিতে পারে না। গায়ে পড়িয়া তেজ দেখায়। বাঙালি ঘরের বউ তার গায়ে পড়িয়া তেজ দেখানো মানেই গুরুজনকে অপমান করা, সমবয়সীদের সঙ্গে ঝগড়া করা, আর ছোটদের মারিয়া গাল দিয়া ভূত ছাড়াইয়া দেওয়া। দুঃখের বিষয়, সংসারে বাড়াবাড়ি করার বাড়াবাড়িটাই স্বাভাবিক। এমন সময় মানুষ যখন তাকে কেউ কিছু বলে তখন তার তেজ বেড়ে গেলে কি সেটা ভালো হয়? এমন মানুষ কি আছে যে জীবনে অনেক বিষয়ে বঞ্চিত হয় না? অনেক বিষয়ে বঞ্চিত হওয়াটা কয়েকটা বিষয়ের বাড়াবাড়ি দিয়া পরিপূরণ করার চেষ্টা না করাটা রীতিমতো সাধন সাপেক্ষ। সুমতির প্রতি পদে পদে বিপদ হয় তাই এই তেজির জন্যই। বিবাহের আগে গুরুজনদের মান না রাখিয়া সমবয়সীদের সঙ্গে ঝগড়া করিয়া আর ছোটদের বকিয়া মারিয়া ক্রমাগত হাঙ্গামা সৃষ্টি করা যদি বা চলে, বিবাহের পর শ্বশুর বাড়িতে এসব চলিবে কেন? প্রথম বছর 2 সুমতি প্রাণপণে তেজটা দমন করিয়া রাখিয়াছিল। 2-1বার সকলকে বিরক্ত ও ক্রুব্ধ করার বেশি ভয়ানক কিছু একটা করে নাই। অবস্থা বিপাকের কৃত্রিম সংযম আর প্রকৃতিগত স্বাভাবিক তেজের লড়াইয়ের সংযমটা ক্ষয় পাইতে পাইতে নিঃশেষ হইয়া আসায় এখন সে পড়িয়াছে মুশকিলে। শাশুড়িকে একদিন বেলুনি নিয়া মারিতে উঠিয়াই ছাড়িয়াছিল। প্রথমবার বলিয়া শাশুড়ি হয়তো মারিতে উঠিয়াও ক্ষান্ত হইয়াছেন। শাশুড়ি গলাটা খাকিয়া বলেন, কি হলো বৌমা? কিন্তু একবার মারেন নাই বলিয়াই কি বারবার তাই হয়? কিন্তু এতকাল না মারিয়া থাকিতে পারা যায় কি? কতকাল পারিবেই বা? একে তো মেয়ে মানুষ, তাই আবার শাশুড়ি, ধৈর্যের সীমা তার স্বাভাবিকভাবেই খুব সংকীর্ণ। এতখানি তেজ সুমতি কোথা হইতে পাইল বলা কঠিন। তার বাবা সদানন্দ অতি নিরীহ গোবেচারী মানুষ।
কখনো মানুষকে চটান না, কখন মানুষকে চটাইয়া বসেন এই ভয়েই সর্বদা শশব ব্যস্ত থাকেন। মা চিররুগ্ন রোগে ভুগিয়া ভুগিয়া মেজাজটা তার বিগড়াইয়া গিয়াছিল, তাই সে খিটখিটা হয়ে গেছে। কিন্তু সেটা তেজের লক্ষণ নয়। মানুষটা আসলে ভয়ানক ভীরু। বড় ভাই আর মেজ ভাই দুজনেই 20-22 বছরে কেরানির চাকরি করে। তাদের তেজ থাকার প্রশ্নই ওঠে না। বোনেরা সব অতিরিক্ত লজ্জা, শরম আর ভাব প্রবণতায় ঠাসা। চারজনেই অমানসিক সহিষ্ণুতার বর্মে গা ঢাকা দিয়া স্বামী পুত্রের জন্য জীবন উৎসর্গ করিয়া দিয়াছে। এদের মধ্যে সুমতির আবির্ভাব প্রকৃতির কোন নিয়মে ঘটিল বলা যায় না, কোন নিয়মের ব্যতিক্রমে ঘটিল তাও বলা যায় না। আগাগোড়া সবটাই দুর্বোধ্য রহস্যে ঢাকা। লজ্জা, শরম ও ভাব প্রবণতা কিছু কম হওয়া আশ্চর্য নয়। প্রকৃতিতে কিছু সহিষ্ণুতা আমদানিও বোধগম্য ব্যাপার, কিন্তু স্বামীপুত্রের জন্য জীবন উৎসর্গ করার মধ্যে এতখানি তেজ বজায় রাখা যেমন খাপছাড়া তেমনই অবিশ্বাস্য। পুত্র সুমতির মোটে একটি, এখনো 2 বছর পূর্ণ হয় নাই। আর একটি যে কয়েক মাসের মধ্যে আসিয়া পড়িবে। আসিয়া পড়িবার আগে সে পুত্র অথবা কন্যা তা তো নির্ধারণ করা সম্ভব নয়। তবে সুমতি আশা করে এটি পুত্রই হইবে। 2টি পুত্রের পর একটি কন্যা হইলে মা হওয়ার আনন্দে একদিন সে কি পরিবার না গর্ব হবে। এসব ভবিষ্যতেরই কথা। আপাতত প্রথমটির মতো দ্বিতীয়টিকেও বাপের বাড়িতে গিয়া ভূমিষ্ঠ করার স্বাদটা সুমতির অত্যন্ত প্রবল হইয়া ওঠায় একটা ভারী গোলমালের সৃষ্টি হইল। শাশুড়ি ঘাড় নাড়িয়া বলিলেন, না, বাপের বাড়ি যেতে হবে না। এই না সেদিন বাপের বাড়ি থেকে ঘুরে এলে। সুমতি যুক্তি দিয়া বলিল, সে তো গিয়েছিলাম ছোটদার বিয়েতে, তাও তো 7টা দিনও থাকতে পারলাম না। মেজাজটা শাশুড়ির ভালো ছিল না। সকালে খোকাকে দুধ খাওয়ানোর সময় খোকা ভয়ানক চিৎকার জুড়িয়ে দেওয়ায় শাশুড়ি বিশেষ কোনো অসন্তোষ বা বিরক্তি বোধ না করিয়াও নিছক শাশুড়িত্ব ঘটানোর জন্যই একবার বলিয়াছিলেন, না কাঁদিয়ে দুধটুকু পর্যন্ত ছেলেটাকে খাওয়াতে পারো না? না। আগে হইলে সুমতি চুপ করিয়া থাকিত, আজকাল সংযম ক্ষম হইয়া যাওয়ায়, অর্থাৎ ক্ষয় হইয়া যাওয়ায় মুখ তুলিয়া বলিয়া বসিয়াছিল, দুধ খাওয়ানোর সময় ছেলেপুলেরা একটু কাঁদেই, তাতে হলোটা কি? কাঁদে না তোমার মাথা? বড় তো মুখ হচ্ছে তোমার বৌমা আজকাল। মুখ হয়ে কি হলো আবার? যা বলেছি সে কি মিথ্যা? ও, আমি তাহলে মিথ্যা বলেছি? আমি তাহলে মিথ্যা বলি বলো? তুমি কি আমাকে মিথ্যাবাদী বললে? রাগে শাশুড়ির কণ্ঠ ক্ষণকালের জন্য রুদ্ধ হইয়া গিয়াছিল, আরও জোরালো আওয়াজ বাহির হইবার জন্য, কিন্তু সুমতির অপূর্বদৃষ্ট মুখভঙ্গি, তীব্র দৃষ্টি আর চালচলন দেখিয়া আওয়াজটা আর বাহির হইতে পারে নাই। ছেলেকে দুধ খাওয়ানোর বন্ধ করিয়া সুমতি ধীর স্থির শান্তভাবে উঠিয়া দাঁড়াইয়াছিল। ছেলেকে শান্ত করিয়া শাশুড়ির দিকে বাড়াইয়া দিয়া বলিয়াছিল, আপনাকে আমি মিথ্যেবাদী বলিনি, বলেছি দুধ খাওয়াবার সময় ছেলেপুলেরা তো একটু কাঁদেই। কান্না থামিয়ে দিলাম, দেখি খাওয়ান, দেখি না কাঁদিয়ে কেমন খাওয়াতে পারেন দুধ। প্রথমটা থতমত খাইয়া শাশুড়ি অবশ্য বলিয়াছিলেন, তোমার হুকুম নাকি? এবং তারপর একটা প্রচণ্ড হইচই বাঁধাইয়া মোহনলালকে শোনাইয়া বলিয়াছিলেন, যাতে সুমতিকে একটু বকে। মোহনলালও সেই কথা মতো সুমতিকে বকিয়া আর কিছু রাখিল না।
স্বামীর অন্যায় বকুনিতে সুমতি অভিমান করিয়া সারাদিন কিছু খায় নাই। তবু শাশুড়ির মেজাজটা খারাপ হইয়া আছে। মোহনলালের বকুনি শুনিতে শুনিতে সুমতি যদি অন্তত একবারও ফোঁস করিয়া উঠিত, শাশুড়ি হয়তো মেজাজটা এতটা খারাপ হইয়া থাকিত না। অকারণে শাশুড়িকে তেজ দেখাইয়া স্বামীর বকুনি বউ চুপচাপ হজম করিলে শাশুড়ির সেটা ভালো লাগে না, মেজাজটা বিগড়াইয়া যায়। ফের মুখের ওপর কথা বলছো? বললাম বাপের বাড়ি যেতে হবে না, ব্যাস ফুরিয়ে গেল। এত কথা কিসের? মোটে 7 দিনের জন্য তো গিয়েছিলাম। 7 দিনের জন্য যে যেতে দিয়েছিলাম সেটাই তোমার 14 পুরুষের ভাগ্যি, বুঝলে? তা জেনে রেখো। সুমতির নাসারন্ধ্র আবার স্ফুরিত হইয়া উঠিল। গুরুজনের কি 14 পুরুষ তুলিয়া কথা বলা উচিত মা? বলুন না। শাশুড়ির মেজাজ আরও খারাপ হইয়া গেল। গুরুজন গুরুজন বলে তুমি কি মাননি না করো না? আর বকতে পারি না বাছা তোমার সঙ্গে। বলে দিলাম যা হবে না ব্যাস, যেতে পাবে না, পাবে না, পাবে না। রাত্রে সুমতি পেট ভরিয়া খাইয়া ঘরে গেল। মোহনলাল আশা করিতেছিল সে একটু কাঁদিবে। গা ঘেঁষিয়া বসিয়া শাশুড়ির ছেলে মানুষিতে উত্ত্যক্ত হওয়া সত্ত্বেও ক্ষমা করার ভঙ্গিতে একটু হাসিয়া সুমতি বলিল, কি অন্যায় দেখো তোমার! এ সময় বাপের বাড়ি না গেলে কি চলে? আমায় নেবার জন্য বাবা চিঠি লিখেছেন, মা স্পষ্ট বলে দিলেন যেতে দেবেন না। কালকেই তো চিঠির জবাব লেখা হবে। সকালে মাকে তুমি একটু বুঝিয়ে বলো না, কেমন? সুমতি একটু কাঁদিলে বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হইয়া পায়ে না পড়ুক, অন্তত বুকে মুখ লুকাইয়া আত্মসমর্পণ করিলে মোহনলাল তা করিত। বুঝাইয়া বলা কেন, স্পষ্ট করিয়াই বলিত যে বাপের বাড়ি পাঠাইয়া দেয়া হোক। মায়ের কাছেই আর যেটুকু করিত। সুমতির তেজ দেখিয়া সে রাগ করিয়া বলিল, আমি কোনো কথা বলতে পারবো না মাকে। পারবে না? বেশ। বেশ মানে? তোমার যখন ইচ্ছা হবে যা তাই করবে নাকি? তোমার যখন ইচ্ছা হবে তখনই বাপের বাড়ি যেতে হবে নাকি? সুমতি সরিয়া সোজা হইয়া বসিয়া বলিল, যখন ইচ্ছা বাপের বাড়ি আবার গেলাম কবে আমি? সুতরাং মোহনলাল রাগ করিয়া বলিল, বাপের বাড়ি যাওয়া হবে না। বাপের বাড়ি যাওয়া না যাওয়ার মালিক কি তুমি নাকি? যখন পাঠানো হবে আমরা পাঠাবো, তখন যাবে, যখন তখন পাঠানো যাবে না। অত মেজাজ কিসের তোমার? বাড়ির বউ না তুমি? বউ না হলে এমন কি অদিষ্ট হয় আমার? যেতে দেবে না তাহলে? না। কেন দেবে না? আমার খুশি। এতক্ষণ সুমতি তেজটা চাপিয়া রাখিয়াছিল, আর পারিল না। নাসারন্ধ স্ফুরিত হইতে লাগিল। হাড়ি মুচিরাও তোমাদের মতো বউয়ের মতো নয়। তারাও অনেক ভালো, বউয়েদের ওপর এত জেদ খাটায় না। তাদেরও দয়া মায়া আছে। তোমরা ভদ্রলোক কি না? ঘুমন্ত খোকার পাশে আছাইয়া পড়িয়া চোখ মুছিয়া তারপর চোখ বুজিয়া সে অসমাপ্ত কথাটা শেষ করিল অন্য কথা দিয়া, প্রতিজ্ঞা করার মতো করিয়া। আমি যাবই, এবার যাবই। মোহনলাল রাগে আগুন হইয়া গেল। বলিল, মা যদিও বা তোমাকে যেতে দেন, আমি দেব না। তোমার মতো বেয়াদব নচ্ছার মাগিকে ধরে চাপকানো উচিত। সুমতি চোখ মেলিয়া বলিল, 1 মাসের মধ্যে যদি আমি বাপের বাড়ি না যাই, চাবুক কেন, আমায় ধরে তুমি জুতিও। এত কাণ্ড ঘটিবার কোনো প্রয়োজন ছিল না। শাশুড়ির কাছে একটু নম্র হইয়া থাকিলে আর মাথা নিচু করিয়া আবদার ধরিলে প্রথমটা অরাজি হইলেও শেষ পর্যন্ত শাশুড়ি রাজি হইয়া যাইতেন। মোহনলালের কাছেও একটু কাঁদিলেই কাজটা হইয়া যাইত।
অপরপক্ষে শাশুড়ি একটু মিষ্টি মুখে যদি বলিতেন যে এবার সুমতির বাপের বাড়ি নেওয়া যাওয়াই ভালো, সুমতি ক্ষুণ্ণ হোক, রাগ করুক, বাপের বাড়ি যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠিত না। এমনকি শাশুড়ির সঙ্গে কলহ করিয়া ঘরে যাওয়ার জন্য মোহনলাল যদি শুধু বলিত, মা যখন মানা করেছেন এবার বাপের বাড়ি নাই বা গেলে, সুমতি হয়তো ফোঁস করিয়া একটু কাঁদিত, তারপর বলিত, আচ্ছা ঠিক আছে। বাপের বাড়ি যাওয়ার সমস্যার চমৎকার মীমাংসা হয়ে যাইত। সুমতির তেজের জন্য সব কিছু গোলমাল হইয়া গেল। এখান হইতে কর্তৃপক্ষের চিঠি গেল, এবার বৌমাকে পাঠানো হইবে না। পাঠানো সম্ভব নয়, অনেক কারণ আছে। সুমতি নিজে বাবার কাছে লিখিয়া দিল, যত শীঘ্র সম্ভব কাহাকেও পাঠাইয়া যেন তাহাকে লইয়া যাওয়া হয়। সদানন্দ অনেক বুঝাইয়া মেয়ের কাছে লম্বা চিঠি লিখিলেন। কেউ যখন তাকে পাঠাইতে ইচ্ছুক নয়, তাকে যেন বাপের বাড়িতে না আনাই হয় এবং সে যেন বাড়াবাড়ি নাই করে। এ চিঠির এমন একটা জবাব সুমতি লিখিয়া দিল যে ভদ্রলোক স্বয়ং 3 দিনের ছুটি নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি আসিয়া হাজির হইলেন। বুক তখন তার ঢিপ ঢিপ করিতেছে, মুখ শুকাইয়া গিয়াছে। মেয়েকে নেওয়ার জন্য প্রায় সজল চোখে কত যে কাকতি মিনতি করিলেন তার অন্ত হয় না। কিন্তু সুমতির শাশুড়ি গো ছাড়িলেন না, ঘাড় নাড়িয়া বলিলেন, না না বেয়াই, না, এবার বৌমাকে আমরা পাঠাতে পারবো না। কাকতি মিনতিতেও মন গলার বদলে শেষ পর্যন্ত শাশুড়িকে রাগিয়া উঠিবার উপক্রম দেখিতে ভয় পাইয়া গেলেন সদানন্দ। দেখিলেন শাশুড়ি খুব রাগিয়া গিয়াছেন। সদানন্দ চুপ করিয়া গেলেন। সদানন্দ নিজে আসিয়া এভাবে বলিলে অন্য অবস্থায় শাশুড়ির মন হয়তো গলিয়া যাইত। বাপের বাড়ি যাওয়া নিয়ে প্রথমবার সুমতির সঙ্গে যে ঝগড়া হইয়াছিল তাও হয়তো তিনি মনে রাখিতেন না, কিন্তু ইতিমধ্যে সুমতি আরও অনেকবার তেজ দেখাইয়া যা তা কাণ্ড বাঁধাইয়াছে। যেমন তেমন তেজ নয়, গা পুড়িয়া জ্বালা করার তেজ। সুমতি বলিল, আমি তোমার সঙ্গে চলে যাবই বাবা, আমায় নিয়ে চলো। সদানন্দ মেয়েকে বোঝাইলেন। এরকম অবস্থায় যত রকম উপায়ে মেয়েকে বোঝানো সম্ভব তার একটাও বাদ দিলেন না। কিন্তু এ তো বোঝার কথা নয়, কথাটা তেজের। সুমতির মুখে সেই এক কথা, আমি তোমার সঙ্গে যাব, আমায় নিয়ে চলো। শেষে সদানন্দের মতো নিরীহ গোবাচারী মানুষটা পর্যন্ত বিরক্তই হইয়া বলিলেন, এরা পাঠাবে না, তবু তুই কেন যাবি যাবি করছিস এরমভাবে? আমি তোকে নিয়ে যেতে পারবো না। এদের বুঝিয়ে শুনিয়ে রাজি যদি করাতে পারিস, আমায় চিঠি লিখিস, আমি এসে নিয়ে যাব। যাবার জন্য এত পাগলামি কেন তোর বল তো, কেন? পরে গেলে হয় না? পরে যাস। সদানন্দ ফিরিয়া গেলেন। এবার নিজের তেজের আগুনে সুমতি নিজেই পুড়িতে লাগিল। শারীরিক অবস্থাটা তার এতখানি মানসিক তেজ সহ্য করিবার মতো ছিল না। এই অবস্থায় মনটা যত শান্ত আর নিস্তেজ থাকে ততই ভালো। হাত পাগুলো দেখিতে দেখিতে কাঠির মতো সরু হইয়া গেল। শুষ্ক শীর্ণ মুখে কেবল জল জল করিতে লাগিল চোখ দুটি। কথা কমিয়া গেল, খাওয়া কমিয়া গেল, আলস্য কমিয়া গেল। নিজের মনে নীরবে যতটা পারে কাজে অকাজে আত্মনিয়োগ করিয়া, আর যতটা পারে কোনো কাজ না করিয়া সে ছটফট করিতে লাগিল। তারপর সে এক সময়ের মধ্যে বাপের বাড়ি না যাইতে পারিলে চাবুকের বদলে স্বামীর জুতো খাইতে রাজি হইয়াছিল। সেই সময়টা পার হইবার সময় আসা মাত্রই একদিন শেষ রাত্রে কিছু টাকা আঁচলে বাঁধিয়া একাই বাপের বাড়ি রওনা হইয়া গেল। এ একটা মফস্বল শহর, বাপের বাড়িটাও মফস্বলেরই আর একটা শহরে, কিন্তু সোজাসুজি না থাকায় যোগাযোগ ব্যবস্থা কলিকাতা হইতে যাইতে একটু সময়ই লাগে। সুমতির আরও
অনেক বেশি সময় লাগিল, কারণ কলিকাতায় পৌঁছাইয়া বাপের বাড়ি যাওয়ার বদলে তাকে যাইতে হইল মেয়েদের একটি হাসপাতালে। খবর পাইয়া সদানন্দও আসিলেন, মোহনলালও আসিল, এবং মোহনলাল বিনা বাক্য ব্যয়ে মেয়েকে বাপের বাড়ি লইয়া যাইবার অনুমতিও সদানন্দকে দিয়া দিল। কিন্তু হাসপাতালের ডাক্তার 1 মাস তাকে বিছানা ছাড়িয়া উঠিতে দিলেন না। 1 মাস পরে বাপের বাড়ি গিয়া 3 মাস পরে অনেকটা সুস্থ হইয়া সুমতি স্বামীগৃহে আসিল। আর কোনো পরিবর্তন হোক না হোক, সুমতির একটা পরিবর্তন স্পষ্টভাবে ধরা পড়িল। দেখা গেল তার সবটুকু তেজ কর্পূরের মতো উবিয়া গিয়াছে। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এখনও যারা আমার গল্পকথা ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।